ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের মুঘল সাম্রাজ্যের হুমায়ুন পড়াবো। এর আগে তোমাদের আমি বাবর পড়ে দিয়েছি। যারা বাবরটা দেখো তারা কিন্তু বাবরের ভিডিওটা দেখে নেবে। আমরা কিন্তু মুঘল সাম্রাজ্যের একদম ডিটেল পড়াশোনা করছি, ঠিক আছে? তাহলে আজকে আমরা করবো কি হুমায়ুন। হুমায়ুনটা করার আগে কয়েকটা জিনিস তোমাদের আমি বলে দিই। দেখো দেখো এই যে সাম্রাজ্যটা দেখতে পাচ্ছ, একদম সালটা খুব ইম্পর্টেন্ট। সালটা একটু দেখে নাও, ঠিক আছে? সালটা ইম্পর্টেন্ট কেন বলছি, দেখো লেখাই আছে যে শাসনকাল, হুমায়ুনের শাসনকাল 1530 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে 1530 সালে এখানে কিন্তু বাবর মারা যাবে, তাই তো? আমি বলেছি যে বাবর মারা যাবে 1530 সালে। বাবর বাবরের মৃত্যুর পর বাবরের সন্তানকে না হুমায়ুন এ কিন্তু শাসন কার্য চালাবে, ঠিক আছে? দেখো প্রথম 10 বছরে কি করলো, শাসন কার্য চালাচ্ছে। এরপরে দেখো একদম সুন্দরভাবে লেখা আছে যে 1555 থেকে 1556। তাহলে এখানে একটা কোশ্চেন রয়ে গেল। কোশ্চেনটা কি স্যার? 1540 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ, 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত কে রাজত্ব করেছিল বা কারা রাজত্ব করেছিল? এখানে একটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে এই সময় কিন্তু সুর বংশ, ঠিক আছে? সুর ডাইনাস্টি কিন্তু সুর ডাইনাস্টি সুর ডাইনাস্টি সুর ডাইনাস্টি কিন্তু এই সময় শাসন কার্য চালাবে। এবং সুর ডাইনাস্টির একজন বিখ্যাত সম্রাট কে ছিল না? শের শাহ সুরি, তাই তো? শের শাহ সুরি বা শের শাহ। তো নিশ্চয়ই শেরশাহ সম্বন্ধে অনেক জানো, তবু আমি তোমাদের কিন্তু শেরশাহ কিন্তু পড়িয়ে দেবো। তাহলে কিন্তু তোমাদের পুরো কনফিউশন কিন্তু ক্লিয়ার একদম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই সময়টা কিন্তু মনে রাখতে হবে, এই যে শেরশাহ সময়টা খুব ইম্পর্টেন্ট, 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবারে দেখো এই তো সহজে মুঘল সাম্রাজ্য সেই সময় প্রতিষ্ঠা হয়ে গেছে 1526 সালে, ঠিক আছে? আমরা জানি যে প্রথম পানিপথের যুদ্ধের পরে মুঘল সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে। তারপরে এই যে 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত শেরশাহ রাজত্ব করবে, নিশ্চয়ই সে মুঘল সাম্রাজ্যের থেকে শক্তিশালী ছিল, ঠিক আছে? এ কারণেই কিন্তু সেই সময় সে রাজত্ব করেছিল শেরশাহ, ঠিক আছে? মানে সুর ডাইনাস্টি এই সময় কিন্তু রাজত্ব করবে। এবারে দেখো সুর ডাইনাস্টি রাজত্ব করার সেটা আমরা কিন্তু আলাদা করে পড়বো যে শেরশাহ সম্বন্ধে। এখন যেটা আমরা পড়বো সেটা হুমায়ুন সম্বন্ধে পড়বো। দেখো হুমায়ুন, মনে রাখবে হুমায়ুন হচ্ছে বাবরের সব থেকে এল্ডেস্ট সন, সব থেকে বড় সন্তান কে ছিল না? হুমায়ুন। আচ্ছা, হুমায়ুনের মিনিং হচ্ছে কি? ফরচুন। ফরচুন মানে কি? সৌভাগ্যবান। তাহলে হুমায়ুনের মিনিংটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু পড়ে নিবে। যেমন পরে এই যে এক্সামে আসে এই যে বাবর, বাবর শব্দের অর্থ কি? ঠিক আছে, বাবর শব্দের অর্থ মনে রাখবে লায়ন। এগুলো কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? বাবর শব্দের অর্থ কি, হুমায়ুন শব্দের অর্থ কি, কিন্তু এক্সামে আসে, ঠিক আছে? দেখো কিন্তু যে দেখো হি ওয়াজ দ্য মোস্ট আনফরচুনেট মানে দুর্ভাগ্য, ঠিক আছে? আনফরচুনেট মানে কি? দুর্ভাগ্য। আনফরচুনেট রুলার অফ দা মুঘল এম্পায়ার। তাহলে মুঘল সাম্রাজ্যের কিন্তু সব থেকে দুর্ভাগ্যজনক মানে রুলার কে ছিল? এই হুমায়ুনই কিন্তু ছিল, ঠিক আছে? দেখো তার নামের মিনিং হচ্ছে কি? সৌভাগ্যবান, কিন্তু সে সব থেকে বেশি দুর্ভাগ্যবান সন্তান ছিল। কেন ছিল? কারণটা দেখো, বুঝতেই পারছো যে এই সময় মুঘল সাম্রাজ্যের ভিত কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? আর সেই সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই শের শাহ একটা শক্তিশালী মানে সুর ডাইনাস্টি, এরা আফগান ছিল আর কি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো যে এর আগে লোদিরা ছিল কিন্তু প্রথম আফগান, ঠিক আছে? লোদিদের পরেই কিন্তু এই সুর মানে সুর ডাইনাস্টি যেটা, ঠিক আছে, এরাও কিন্তু আফগান ছিল, সেকেন্ড আফগান ছিল, হ্যাঁ? ঠিক আছে, এরপর দেখো কি আছে, বলছে হি ওয়াজ নোন অ্যাজ দ্য প্রবলেম চাইল্ড অফ মুঘল। মুঘল সাম্রাজ্যে তাকে প্রবলেম চাইল্ড বলা হয়। কেন বলা হচ্ছে? দেখো এই সময় যত প্রবলেম হচ্ছে, যত প্রবলেম তৈরি হচ্ছে, যত যুদ্ধ এই সময়টা ম্যাক্সিমাম যুদ্ধ কিন্তু হয়েছিল, হুমায়ুনকে কিন্তু ফেস করতে হয়েছিল সেই সময়, ঠিক আছে? তারপর লেখা লেখা আছে হি ইন্ট্রোডিউস তাবল ই আদল, ঠিক আছে? তিনি তাবল ই আদল বা ড্রাম অফ জাস্টিস তিনি কিন্তু চালু করেছিলেন। ড্রাম অফ জাস্টিসটা কেমন? ধরো কোন প্রজার সঙ্গে কোনো ইনজাস্টিস কোনো কিছু হলো, তখন একটা ঘন্টা ছিল, ঘন্টা এসে প্রজারা বাজাতো, বাজালে কিন্তু হুমায়ুন কিন্তু তার বিচার করতো, ঠিক আছে? এইটা কিন্তু এই মানে একটা জাস্টিস দেওয়ার জন্য কিন্তু সে এই প্রসেসটা চালু করেছিল। তাহলে মনে রাখতে হবে যে কে ইন্ট্রোডিউস করেছিল তাবলি আদল? মনে রাখবে তাবলি আদল ইন্ট্রোডিউস করেছিল কে? হুমায়ুন। ক্লিয়ার?
দেখো, হি ওয়াজ প্রফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, তাহলে তিনি কিন্তু ম্যাথমেটিক্স, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি এবং তোমার অ্যাস্ট্রোলজি, এই সমস্ত কিছুতে তিনি প্রফিসিয়েন্ট মানে দক্ষ ছিলেন। পরীক্ষায় একটা আসে কি বলতো, এই যে প্রফিসিয়েন্টের পরে কোন প্রিপোজিশন পড়ে, ঠিক আছে, প্রফিসিয়েন্ট মানে আমরা কি বললাম, দক্ষ, তাই তো, তাই এই সমস্ত জিনিসে তিনি দক্ষ ছিলেন, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ঠিক আছে। দেখো এই প্রফিসিয়েন্টের পরে কিন্তু ইন, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য কিন্তু এটা মনে রাখতে হবে তোমাদের, যে প্রফিসিয়েন্টের পরে কি হয়, অলওয়েজ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, ইন বসে। ক্লিয়ার? দেখো, তিনি একটা খুব ইম্পর্টেন্ট বই মনে রাখতে হবে, যে কুয়ানুনি হুমায়ুনি, ঠিক আছে, এটা কার, এটা কিন্তু হুমায়ুনের বই। দেখো তিনি কিন্তু তৈরি করেছিল দিনপানা, ঠিক আছে, দিনপানা তিনি বিল্ডিং কিন্তু তৈরি করেছিল। দেখো দিনপানা বিল্ডিং তিনি তৈরি করবেন, কিন্তু মানে এত দুর্ভাগ্য ছিল এর, যে এই বিল্ডিং এ তিনি কিন্তু মারা যাবে, ঠিক আছে, সিঁড়ি থেকে, লাইব্রেরির সিঁড়ি থেকে তিনি পড়ে যে মারা যাবে, ঠিক আছে। চল এরপরে দেখে নি ইনার সময় যে ফেমাস ফেমাস যুদ্ধ বা ব্যাটেল হয়েছিল, সেই ব্যাটেল গুলা কি কি হয়েছিল, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। প্রথম ব্যাটেল যেটা হয়েছিল খুব ইম্পর্টেন্ট, এই ব্যাটেল অফ চৌসা। আর দ্বিতীয় একটা যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ বিলবোগ্রাম বা ব্যাটেল অফ কানৌজ, ঠিক আছে। এই দুটো থেকে প্রশ্ন কিন্তু বারবারই এসেছে, এবং ছেলেরা কি করে, বারবারই ভুল করে। কেন ভুল করে, ব্যাটেল অফ চৌসা 40 ভেবেলেই, তাহলেই ভুল হয়ে গেল, ঠিক আছে। চৌসা, চৌসার যদি যুদ্ধ বলে তখন মাথায় খেয়াল রাখবে 40 নয় 39, ঠিক আছে। 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন এবং শেরশাহর মধ্যে কি হয়েছিল, তোমার চৌসার যুদ্ধ হয়েছিল। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এই যুদ্ধে হুমায়ুন কিন্তু হেরে যাবে আর কি, ঠিক আছে, এবং তিনি পালিয়ে যাবে ব্যাটেল ফিল্ড থেকে, সুইমিং অ্যাক্রস দ্য রিভারকে তোমার সুইম করে কিন্তু তিনি পালিয়ে যাবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, তাহলে এখান থেকে যেটা তোমাদের মনে রাখতে হবে, এই যে ব্যাটেল অফ বিলবোগ্রাম বা ব্যাটেল অফ কনৌজ, ঠিক আছে, কনৌজের যুদ্ধ যেটা হয়েছিল, ব্যাটেল অফ কনৌজ বা কনৌজের যুদ্ধ যেটা হয়েছিল, সেটা কিন্তু 1540 খ্রিস্টাব্দে, আর চৌসার যুদ্ধটা 1539 খ্রিস্টাব্দে, ঠিক আছে। দুটো যুদ্ধতেই কিন্তু মনে রাখবে হুমায়ুন এবং শেরশাহর মধ্যে হবে, এবং দুটো যুদ্ধতেই কিন্তু শেরশাহ তোমার জিতে যাবে এবং হুমায়ুন কি হবে, হেরে যাবে আর কি, ঠিক আছে। মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, তোমাদের একটু আগেই বললাম, এরপরে কিন্তু যখন সে হেরে যাবে ফাইনাল মানে 1540 খ্রিস্টাব্দের পর থেকে একদম 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে, 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় কিন্তু সুর ডাইনাস্টি সেটা কিন্তু রাজত্ব করবে, ঠিক আছে, দিল্লিতে। এরপর দেখো 1555 সালে একটা যুদ্ধ হচ্ছে, তার নাম হচ্ছে কি, ব্যাটেল অফ সিরহিন্দ, 1555 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট, যে ব্যাটেল অফ সিরহিন্দ কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1555 খ্রিস্টাব্দে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল তোমাকে মনে রাখতে হবে, যে হুমায়ুন, বৈরম খাঁ, ঠিক আছে, ভার্সেস সিকান্দার শাহ সুরি, ঠিক আছে। তাহলে দেখো তখন কিন্তু মনে রাখবে, এই যে শেরশাহ কিন্তু মারা যাবে, ঠিক আছে। শেরশাহর পরে মানে সু ডাইনেস্টির তখন অন্য একজন ছিল, তার নাম হচ্ছে সিকান্দার শাহ সুরি, ঠিক আছে। এই সিকান্দার শাহ সুরির সঙ্গে কিন্তু যুদ্ধ হবে কার, হুমায়ুন এবং বৈরম খাঁ। তাহলে বৈরম খাঁ মনে রাখবে, ইনি কিন্তু আকবরের অভিভাবক ছিল, ঠিক আছে। পরে যে বৈরম খাঁ কে ছিল না, বৈরম খাঁ হচ্ছে হুমায়ুনের যে সন্তান, ঠিক আছে, মানে হুমায়ুনের সঙ্গেই কিন্তু তিনি ছিলেন আর কি, ঠিক আছে। মানে পরে আর কি, যে বৈরম খাঁ কে ছিল, এই তখন অপশনে দেখবে এটা পাবে, যে গার্ডিয়ানস অফ আকবর, ঠিক আছে, মানে হুমায়ুন যখন মারা যাবে, হুমায়ুন মারা যাওয়ার পরে মানে আকবরকে কিন্তু এই বৈরম খানই কিন্তু সামলাবে, ঠিক আছে। মানে এই কিন্তু তাকে নিয়ে একদম শিশু অবস্থা থেকে কিন্তু মুঘল সাম্রাজ্য কিন্তু ওই আকবরই কিন্তু এর দ্বারা কিন্তু পরিচালিত করবে। ক্লিয়ার? আচ্ছা, যুদ্ধে কি হবে, এই যুদ্ধে হুমায়ুন কি হবে, জিতে যাবে। জিতে যাওয়ার পরে দেখো কি হচ্ছে, তাহলে জিতেছে অনেক বছর পরে যুদ্ধ করে মুঘল সাম্রাজ্যে আবার ব্যাক রিটার্ন এসেছে কি, হুমায়ুন। তাহলে এসেছে মানে কি, অনেকদিন রাজত্ব করবে, কিন্তু কত দুর্ভাগ্যবান ছিল দেখো, সে 1555 খ্রিস্টাব্দে কিন্তু মারা যাচ্ছে, ঠিক আছে। দেখো সুন্দর করে লেখা আছে। আচ্ছা একটু তোমাদের বলে দিই, এই যে ব্যাটেল অফ সিরহিন্দ এই এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা প্রশ্ন পরে, যে ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, দেখো বলছে যে কোন পার্সিয়ান রুলার, ঠিক আছে, কোন পারস্যের রাজা বা রুলার
হুমায়ুনকে সাহায্য করেছিল 1200 ট্রুপস বা 1200 সৈনিক দিয়ে, ঠিক আছে, 1200 সৈনিক দিয়ে কে সাহায্য করেছিল, নামটা কিন্তু মনে রাখতে হবে, শাহ তামাসপ, ঠিক আছে। তাহলে এই নামটা কিন্তু জাস্ট মনে রাখবে যে 1200 ট্রুপস বা সৈন্য দিয়ে কে সাহায্য করেছিল হুমায়ুনকে, ঠিক আছে, কোন পার্সিয়ান রুলার, তখন কিন্তু এই নামটা মনে রাখবে, ঠিক আছে, সামাসপ, ঠিক আছে, সা তামাসপ। চলো এরপরে আমরা দেখে নিই কি আছে। দেখো হুমায়ুন রিসিভ রাখি ফ্রম কর্ণাবতী, ঠিক আছে, তাহলে রানী কর্ণাবতী একজন ছিল, ঠিক আছে, এনার কাছ থেকে কিন্তু রাখি করেছিল কে, হুমায়ুন, খুব ইম্পর্টেন্ট, জাস্ট মনে রাখবে। দেখো তিনি মারা যাচ্ছে 1555 নয় 1556 খ্রিস্টাব্দে তিনি মারা যাবে, মানে 1555-তে তিনি মানে রিটার্ন কিন্তু ব্যাক এসেছিল মুঘল সাম্রাজ্যে, তার 1 বছর পরেই তিনি মারা যাচ্ছে। দেখো বেশিক্ষণ কিন্তু তিনি রাজত্ব করতে পারেনি, ঠিক আছে, দেখো বলে দিয়েছি যে হি ডাইড ফ্রম এ ফল দ্য স্টেয়ার অফ হিজ লাইব্রেরি, ঠিক আছে। আমি তোমাদের বললাম যে দিন পানা বলে তিনি তৈরি করেছিলেন, সেখানেই কিন্তু লাইব্রেরি থেকে কিন্তু এই যে স্টেয়ার মানে হচ্ছে, তোমার বুঝতেই পারছো যে একদম মানে সিঁড়ি বা ধাপ থেকে তিনি পাড়ার পড়ে যে কিন্তু মারা যাবে, ঠিক আছে, 1556 খ্রিস্টাব্দে। এনার বই হুমায়ুন নামা খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে হুমায়ুন নামা কে লিখেছে, মনে রাখবে ওনার সিস্টার গুলবদন বেগম, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেউ ভুল করে আবার হুমায়ুন নামা হুমায়ুন লিখে দাওনি, ঠিক আছে, হুমায়ুন নামা কিন্তু হুমায়ুন লেখেনি, কে লিখেছে না গুলবদন বেগম, মানে ওনার সিস্টার, ঠিক আছে, ওনার বোনই কিন্তু লিখেছে, ক্লিয়ার। আচ্ছা দেখো এই যে টম্ব অফ হুমায়ুন, হুমায়ুনের টম্ব, ঠিক আছে, টম্ব বলতে সমাধি বা কবর বলতে পারো তোমরা, কিন্তু এটা কোথায় আছে, ঠিক আছে, মনে রাখবে এটা আছে তোমার দিল্লিতে, ঠিক আছে, দিল্লিতে আছে, খুব ইম্পর্টেন্ট। এবং এটাকে কি বলা হয়, প্রোটোটাইপ অফ তাজমহল, ঠিক আছে, প্রোটোটাইপ অফ তাজমহল মানে কি, তাজমহলের আদি রূপ। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে হুমায়ুন টম্ব কে তৈরি করেছিল, মনে রাখবে ইনারি কিন্তু স্ত্রী হাজি বেগম, হাজি বেগম কিন্তু তৈরি করেছিল। এটাকে কি বলা হয়, প্রোটোটাইপ অফ তাজমহল বা তাজমহলের আদি রূপ বলা হয়, ঠিক আছে, কি বলা হয় না তাজমহলের আদি রূপ, তাজমহলের মহলের আদি রূপ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এর ডিজাইনার কে ছিল, ডিজাইনারের নাম মনে না রাখলেও চলবে, তবু মনে রাখতে পারো, এই যে মিরাক মির্জা গিয়াস এবং সৈয়দ মোহাম্মদ, ঠিক আছে। আচ্ছা এটা আবার মোস্ট ইম্পর্টেন্ট, যে হুমায়ুন টম্ব, মনে রাখবে প্রথম গার্ডেন টম্ব যেটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, মানে ভারতে, সাবকন্টিনেন্ট বলতে ভারতীয় উপমহাদেশ আর কি, এটা কিন্তু মানে প্রথম আর কি কবর আর কি, প্রথম টম্ব, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবং এটাকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1993 সালে, ঠিক আছে, 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা এটাকে কিন্তু মনে রাখবে যে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে, ক্লিয়ার। এবারে তোমরা আমাকে কমেন্টে বলবে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে, তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, তোমরা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবে। চলো এবার আমরা দেখে নিই কয়েকটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে, যেটা তোমাদের এক্সামে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। বলছি দেখো, হু ডিফিট এট কনৌজ ইন দ্য হ্যান্ডস অফ শের শাহ সুরি 1540 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে বারবার তোমাদেরকে বলছি 1540 খ্রিস্টাব্দে কিন্তু কার যুদ্ধ হয়েছিল, কনৌজের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, কনৌজ, এই দেখো লেখা আছে যে ব্যাটেল অফ কনৌজ কিন্তু 1540 খ্রিস্টাব্দে হচ্ছে, খুব মনে রাখতে হবে। চৌসার যুদ্ধ যদি বলা হয়, চৌসার যুদ্ধ, ঠিক আছে, চৌসার যুদ্ধ যদি বলে, চৌসার যুদ্ধ, তখন মনে রাখবে 1539 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1539 এডি, ঠিক আছে। আর কনৌজের যুদ্ধ বললে 1540। তাহলে নিশ্চয়ই জানো যে হুমায়ুন এবং কার মধ্যে হবে, শের শাহর মধ্যে হবে, এবং সেখানে কিন্তু হুমায়ুন মানে হেরে যাবে আর কি, ঠিক আছে। চলো পরে কোশ্চেন দেখো কি আছে, বলছে হু রোট হুমায়ুন নামা, হুমায়ুন নামা, হুমায়ুন নামা খুব ইম্পর্টেন্ট, যে হুমায়ুন নামা, ঠিক আছে, তাহলে হুমায়ুন নামা লিখেছে, মনে রাখবে ইনার সিস্টার গুলবদন বেগম, ঠিক আছে, গুলবদন বেগম বললাম ওনার কিন্তু সিস্টার ছিলেন, সিস্টার, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে, ব্যাটেল অফ চৌসা,
ঠিক আছে, ওয়াজ ফট বিটুইন, তাহলে আমি তোমাদের বললাম ব্যাটল অফ চৌসা, ঠিক আছে, চৌসা কত খ্রিস্টাব্দে বললাম 1539 খ্রিস্টাব্দে ব্যাটল অফ চৌসা, ঠিক আছে, আর ব্যাটল অফ কনৌজ বললে 1540 খ্রিস্টাব্দে, ঠিক আছে। হুমায়ুন এবং শেরশাহ সূরির মধ্যে কিন্তু এই যুদ্ধটা, ঠিক আছে, হয়েছিল। শের খান বা শেরশাহ সূরি কিন্তু একই জিনিস। হ্যাঁ, চলো। আচ্ছা দেখো, এখান থেকে পরে তোমরা কিন্তু আমাকে বলবে যে আকবর এবং হেবুর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম তোমরা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে। পানিপথের কোন যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু কমেন্টে আমাকে বলবে, ঠিক আছে। তোমাদের ঠিক দিয়ে দিলাম যে পানিপথের যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ, প্রথম, দ্বিতীয় না তৃতীয়। আচ্ছা দেখো, দিন পানা, ঠিক আছে, দিন পানা এই যে বিল্ডিংটা কে তৈরি করেছিল, ঠিক আছে, তাহলে দিন পানা বিল্ডিংটা তৈরি করেছিল কে? হুমায়ুন, ঠিক আছে, হুমায়ুন। এবং এখান থেকে কে কিন্তু মারা গিয়েছিল, সিঁড়ি থেকে পড়ে, লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে কিন্তু তিনি মারা গিয়েছিলেন। লাস্ট কোশ্চেন আজকের জন্য, যে হুমায়ুন স্টোম ওয়াজ বিল্ড বাই, হুমায়ুন স্টোম কে তৈরি করেছে, ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে এটা তৈরি করেছিল উনারই কিন্তু স্ত্রী হাজি বেগম, ঠিক আছে, হাজি বেগম, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবং হুমায়ুন স্টোমটা মনে রাখবে, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রথম কিন্তু টোম, 1 নাম্বার পয়েন্ট। এবং এই টোমটা কোথায় আছে? দিল্লিতে আছে, ঠিক আছে, দিল্লিতে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে পেয়েছিল, 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার, মনে রাখবে এই ইউনেস্কোর হেডকোয়ার্টারটা কোথায় সেটা আমাকে কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আজকে কিন্তু তোমাদের এইগুলোই ছিল মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমাদের মুঘল সাম্রাজ্য পরীক্ষার জন্য। তাহলে মুঘল সাম্রাজ্যে কিন্তু আমি পড়িয়ে দিলাম, বাবর পড়িয়েছি, আজকে কিন্তু হুমায়ুন পড়ালাম, এরপরে আমি আস্তে আস্তে কিন্তু সমস্তই পড়িয়ে দেবো, ক্লিয়ার। তোমরা কিন্তু ভালো করে ক্লাসটা দেখে নেবে। আর তোমরা যারা ডেসক্রিপটিভ পড়তে চাচ্ছ, মানে তোমরা যারা মনে হচ্ছে যে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সমস্ত এক্সাম পাস করবে, বা তোমার ডাব্লিউবিপিএসআই, ঠিক আছে, ডাব্লিউবিসিএস, তো তাদের জন্য কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে, তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। এবং এনটিপিসি ব্যাচ চলছে, এনটিপিসি, ঠিক আছে, এনটিপিসি, রেলের গ্রুপ ডি, ঠিক আছে, রেলের গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, ঠিক আছে, মানে এই সমস্ত পরীক্ষাকে বেস করে একটা কম্বাইন্ড ব্যাচ চলছে, ঠিক আছে, তোমরা কিন্তু এই কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর যে ডেসক্রিপটিভ ব্যাচ বললাম, ঠিক আছে, ডেসক্রিপটিভ ব্যাচও কিন্তু চলছে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো ডেসক্রিপটিভ ব্যাচে, মাত্র কিন্তু 300 টাকা, ঠিক আছে। আর এইটা কিন্তু 500 টাকা পার মান্থলি। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে, 7872141322, ঠিক আছে, 7872141322, এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে 7872141322, ঠিক আছে, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ক্লিয়ার। তাহলে কিন্তু আজকে তোমাদের এই চ্যাপ্টারই ছিল, সময় খুবই কম আছে, প্রত্যেকে কিন্তু প্রিপেয়ার হয়ে যাও, যে যেখান থেকে পড়ছো পড়ো, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাদের আলটিমেট প্রিপেয়ার থাকতে হবে এক্সামের জন্য। 2025 সালটা কিন্তু তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট সাল, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।